স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি রোববার আমরা কথা বলি নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে। আজকে কথা বলবো পিরিয়ড ও মানসিক অবসাদ নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার মেখলা সরকার। স্বাগত জানাচ্ছি আপনাকে। পিরিয়ডের আগে বিশেষ করে প্রতিটা মেয়েরই কিছু শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয়। এই উপসর্গ নিয়ে জানতে চাইব যে কেন এই ধরনের উপসর্গগুলো দেখা দেয়। প্রথমত এটা কিন্তু মানে সব মেয়েদের ঠিক হয় না, এটা হলো কিছু ক্ষেত্রে হয় এবং এটা বলবো একটা গুড নাম্বার অফ প্রপোর্শন মেয়েদের ক্ষেত্রে হয়, যে এটা বলে আমরা প্রিমেনস্ট্রুয়াল সিম্পটম বলা হয়। এবং এটা সাধারণত ধারণা করা হয় যে কিছুটা হরমোনাল জনিত কারণে ব্যাপারটা থাকতে পারে এবং এর সাথে হলো তার মানসিক স্টেটটারও হলো অনেকখানি রিলেশন আছে। অর্থাৎ হলো যে হঠাৎ করে যে বডির মধ্যে যে একটা হরমোনাল চেঞ্জ হচ্ছে সেটার সাথে যে আমাদের মানসিকভাবে অ্যাডজাস্টমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটা অনেক ক্ষেত্রে যদি অনেক সময় ব্যত্যয় হয় এবং বিশেষ করে যারা একটু ভালনারেবল থাকে যে তাদের মধ্যে কিন্তু এই ডিপ্রেসিভ সিমটম বা হয়তো বা অ্যাংজাইটিটা একটু অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে। অর্থাৎ হলো এই সময়টা তারা একটু বেশি খিটখিটে হয়ে যাচ্ছে, একটু মন খারাপ লাগছে। আবার অনেকে যেটা দেখা যায় যে একটা বিশেষ অংশের কিন্তু বেশ ভালো গভীর মন খারাপ, মানে প্রতিটা মেনস্ট্রুয়েশনের আগেই কিন্তু তারা একটা ডিপ্রেসিভ এপিসোডের মধ্যে চলে যায়, যেটা একেবারেই হলো ক্লিয়ার কাট ডিপ্রেশনের ক্রাইটেরিয়াটা ফুলফিল করে, যে একেবারেই তার খেতে ইচ্ছা করছে না, কোনো কিছু মন খারাপ লাগছে, খুব উঠতে ইচ্ছা করছে না বিছানা থেকে। এরকম কিন্তু সিমটম দেখা যায়। তবে এটাও ঠিক যে এটা কিন্তু সব নারীরাই যে এই এক্সপেরিয়েন্স ফেস করে তাও কিন্তু না। আচ্ছা, আপনি বলছিলেন যে কিছু হরমোনাল চেঞ্জ হয়, সেটা নিয়ে আমি একটু জানতে চাই যে কি ধরনের হরমোনাল চেঞ্জ ইন্টারনালি হয়। না, বডির মধ্যে তো আপনার যখনই হলো আসলে মেনস্ট্রাল মানে আমাদের পুরো ব্যাপারটাই হলো তো একটা হরমোনাল বিষয়ের সাথে রিলেটেড। কাজে হলো যে সেখানে আসলে একটা আমাদের মানে সায়েন্টিফিক্যালি এটার পুরো বডির মধ্যে কিন্তু এই যে পুরো সাইকেলটা চলছে সেটা কিন্তু পুরো হরমোন দ্বারাই নিয়ন্ত্রিত এবং কিছু সময় হরমোনাল সার্চটা বাড়ে কমে। কাজে এই পুরাটা টার্মোনাল মধ্যেই কিন্তু ব্যাপারটা থাকে একটা নারীর শরীরের মধ্যে। তো সেই জায়গাটাতে যখন আসলে এই চেঞ্জের ব্যাপারটা আসে তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় বিশেষ করে এটা কিন্তু মানসিক জায়গার সাথে সম্পর্কিত। যদি আসলে হরমোনাল ব্যাপারটাই হলো প্রধান হতো তবে কিন্তু সব মেয়েদের ক্ষেত্রে হতো, সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, কিছু মেয়েদের ক্ষেত্রে। এবং এই হলো একটা ব্যাপার আছে যে কিছু মেয়েদের কিন্তু একদম যেটা বললাম যে হালকা হয়তো বা তার একটা মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, একটু অ্যাংজাইটি বাড়ছে, এটা কিন্তু খুব একটা হালকা মন খারাপ, এটা কিন্তু হয়তো বা একটা অংশ হচ্ছে। আবার আরেকটা অংশ বললাম যেটা তারা কিন্তু গভীর বিষাদে চলে যাচ্ছে। তো সেটাও কিন্তু হলো, সেটা সংখ্যাটা যে খুব বেশি তা না, তার মানে এখানে কিছুটা তাদের মানে জেনেটিক প্রিডিসপোজিশন আছে, যে কিছুটা হয়তো বা তাদের ডিপ্রেশনের কিছু প্রিডিসপোজিশন আছে এবং এদের অংশের কিন্তু একটা বিরাট অংশ, বিশেষ করে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমে যারা ভুগে তারা কিন্তু পোস্টপার্টাম যে প্রবলেম অর্থাৎ হলো প্রসব জনিত কিন্তু নানা রকমের ডিপ্রেশন বা প্রসবের পরবর্তীকালে আমরা জানি যে নানা রকমের মানসিক অবস্থা অনেক সময় ঘটে অনেক নারীদের ক্ষেত্রে, তারাও কিন্তু এই প্রবলেমের মধ্যে বেশি যায় আর কি, যারা এই প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমটাতে যারা বেশি এই জিনিসগুলো ফেস করে। আচ্ছা, সাধারণত পিরিয়ডের কতদিন আগে এই উপসর্গগুলো দেখা যায়? এটা কিন্তু আপনার ঠিক ওরকম করে নাই, অনেকের 2-3 দিন থাকে, অনেকের আপনার 1 সপ্তাহের মধ্যে থাকে, যে এটা পার্সন টু পার্সন কিন্তু ভ্যারি করে। আর সাধারণত বলা হয় হলো যে 1 সপ্তাহের মধ্যেই সেটা হতে পারে যে 1 সপ্তাহ হতে পারে, 2-1 দিন হতে পারে বা 3-4 দিন হতে পারে এবং এটা থেকে যায় হলো অনেকের পিরিয়ডের 1 সপ্তাহ পর্যন্ত থেকে যায়, আবার অনেকে 2-3 দিনের মধ্যে কমে যায় এবং অনেকের কিন্তু এতটাই হালকা থাকে যে এটা অতখানি তারা অতটা ভিজিবলও হয় না। আচ্ছা, আপনি কিছু উপসর্গ আমাকে বলেছেন যে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, অবসাদ, গভীর বিষাদের মধ্যে চলে যাচ্ছে। অন্য কোনো উপসর্গ আছে কিনা? যেমন আমি বিশেষ করে জানতে চাচ্ছি যে এইরকমটাও শুনেছি অনেকের আত্মহত্যা করার একটা প্রবণতা তৈরি হয় ভিতরে, মানে এতই ভয়াবহ ডিপ্রেশনে চলে যায়। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমে সাধারণত আত্মহত্যার জায়গাটা অত বেশি আমরা দেখি না, এটা হলো পোস্টপার্টাম মানে ডিপ্রেশনে হয় আর কি। মানে এটা হলো যে এবং এটাই বেশি কমন, মানে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম নিয়ে যতটা না সাফার করে মেয়েরা একেবারে সাধারণত সাইকিয়াট্রিস্টের কাছে সাধারণত আসে না, কিন্তু পোস্টপার্টাম যেটা প্রসব পরবর্তী যে বিষণ্ণতা সেটা কিন্তু খুব সিভিয়ার হয় এবং অনেক ক্ষেত্রে দেখবেন হলো অনেক সময় সন্তান কিন্তু মেরে ফেলে।
এতখানি হলো আপনার ডিপ্রেশন হয় এবং কিছু ডিলিউশন হয়, ডিলিউশনের কারণে মেরে ফেলে। তো সেটা কিন্তু একটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় আছে। তবে সেটার সংখ্যা অতটা বেশি না, কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন বা পোস্টপার্টাম জনিত যে নানা রকমের মানসিক উপসর্গ সেটা কিন্তু একদম আনকমন না। হ্যাঁ, তো সেটাও কিন্তু হয়ে থাকে। আর আপনি যেটা বললেন যে কি কি সিমটম হয়, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমে মেইনলি হলো যেটা বললাম অ্যাংজাইটি। ডাক্তার মেঘলা সরকার, আমরা নিশ্চয়ই শুনবো, আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। ও সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। ডাক্তার মেঘলা সরকার, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আমাদেরকে উপসর্গগুলো বলতে পারেন। আচ্ছা, তো প্রথমে অ্যাংজাইটি যেটা বললাম যে অ্যাংজাইটির জন্য খিটখিটে থাকবে, কনসেন্ট্রেশন করতে মানে কোনো কাজ করতে মানে কনসেন্ট্রেশন হবে, সবকিছুতে একটা বিরক্ত বিরক্ত ভাব। দেখবেন যে তারা অন্যান্যরাও কথা বলে একটু খ্যাচ খ্যাচ করে উত্তর দিচ্ছে, কোনো কিছু একটু টলে সবসময় একটু ভয় ভয় আশঙ্কা আশঙ্কা এরকম একটা ভাব হয়। এটা হলো আমাদের মানসিক সিমটম। ফিজিক্যালও অনেক রকমের সিমটম হতে পারে, যে অনেক ক্ষেত্রে তার মাথা ব্যথা বেড়ে যেতে পারে, এই সময়টা প্রচন্ড মাথা ব্যথা হয়। মাথা ব্যথাটা কিছুটা তার এই অ্যাংজাইটির কারণেই হয়। কারণ হলো অ্যাংজাইটি তো আসলে আমাদের একটা বায়োলজিক্যাল রেসপন্স, অর্থাৎ হলো যখন আমরা কোনো স্ট্রেসের মধ্যে পড়ি তখন যে আমাদের অ্যাংজাইটি যখন হয় তখন আমাদের কিছু কেমিক্যাল ইমব্যালেন্স হয়, অর্থাৎ হলো যে আমাদের নর্মাল যে কেমিক্যাল নিউরোকেমিক্যাল গুলো আমাদের ব্রেনের মধ্যে দিয়ে নর্মালি সিক্রেশন হয় সেটা কিন্তু একটু মানে বাড়তির দিকে থাকে। তো সেটার কারণে কিন্তু এই নিউরোকেমিক্যাল গুলো আমাদের বডির নানা রকমের সিস্টেমকে প্রভাব করতে পারে। কাজেই হলো এটা হেড টু ফিট এক একজনের এক এক রকমের সিমটম হয়, যেটা বললাম মাথা ব্যথা হতে পারে, পেটে প্রবলেম হতে পারে, একটু বুক ধরফর করতে পারে, একটু শ্বাস নিতে সমস্যা হতে পারে, হাত পা ব্যথা বা আনএক্সপ্লেইন পেইনটা অনেক সময় বেড়ে যেতে পারে। এমনি হলো যে আপনার প্রিমেনস্ট্রাল কারণে কিন্তু অনেক সময় এই হরমোনাল কারণে দেখবেন অনেকের পেটে ব্যথা হয় বা অনেক শারীরিক অনেক রকমের তাদের সমস্যা হতে পারে, কিন্তু এটা আবার সাইকোলজিক্যাল কারণেও কিন্তু এই ব্যথাগুলো অনেক সময় বেড়ে যেতে পারে। আর এমনিতে হলো যদি ডিপ্রেশন হয়, ডিপ্রেশন হলে তো আমরা জানি যে একদম মন খারাপ থাকে, একেবারে তার মানে খুব মনে হয় কনফিডেন্সটা একদম পাওয়া যাচ্ছে না, খুবই আপনার নিজেকে ছোট মনে হয় বা মনে হয় যে আমি বোধহয় কোনো কিছু পারবো না, কিন্তু সেটা একদম খুব সিভিয়ার লেভেলে না। তবে সাধারণত মাইল্ড টু মডারেট লেভেলে, আসলে মাইল্ড লেভেলেই থাকে আর কি ডিপ্রেশনটা, এবং এটা খুব অল্প সময়। কিন্তু কিছু খুবই অল্প সময়, অল্প সংখ্যকের আমরা দেখি যে এই সময়টা একেবারেই বিছানায় পড়ে যায়, যে একেবারে উঠতে ইচ্ছা করে না, কিছুই খেতে ইচ্ছা করে না, কোনো কিছুই ভালো লাগে না তার, এবং দেখা যাচ্ছে যে প্রচন্ড অরুচি থাকে কোনো কিছুতে, এবং মানে মনে হয় যে আমি কোনো কিছু পারবো না। তো সেক্ষেত্রে যদি সিভিয়ার ডিপ্রেশনের সিভিয়ারিটি যদি খুব বেশি হয় তাহলে আপনি যেটা বলছিলেন যে আত্মহত্যার মতো চিন্তা আসতে পারে। আচ্ছা, আমরা তো জানলাম যে পিরিয়ডে কতদিন আগে উপসর্গগুলো দেখা যায় এবং উপসর্গগুলো কি কোন বয়সীদের মধ্যে, স্পেসিফিক কোনো বয়সের সীমারেখা আছে কিনা যে এই বয়সীদের মধ্যে সাধারণত এই ধরনের উপসর্গগুলো বেশি দেখা যায়? এটা ঠিক ওরকম করে বয়সে না, তবে সাধারণত দেখা যায় যে যাদের হয় তাদের কিন্তু আর্লি থেকেই শুরু হয়, মানে প্রথম থেকেই তাদের শুরু হয়, এবং স্পেসিফিক একদম নির্দিষ্ট এই বয়সে, মানে কিন্তু হঠাৎ করে সারা লাইফে সে মোটামুটি ভালোভাবে গেছে, হঠাৎ করে তার 30 বছর বয়সে এটা হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, কাজেই হয়তোবা তার মেনার্কিটা শুরু হয়েছে হলো 13-14 বছর বয়সে বা 12-13 বছর বয়সে, সেটা তখন থেকে শুরু হতে পারে অনেকের, আবার অনেকের কিন্তু 2-3 বছর পর থেকে শুরু হতে পারে, হলে এটা কিন্তু আর্লি হয়। ব্যাপারটা এমন না যে সে একটা গুড মানে কোনো প্রিমেনস্ট্রুয়াল সিমটম তার আগে হলো না কিন্তু হঠাৎ করে 25-26 বছরে বা 30 বছরে তার হবে, আর সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু কম, মানে একেবারে লেট এজে হঠাৎ করে হবে না, হলে কিন্তু তার আগে থেকেই হবে। এবং যেটা বললাম এটা কিন্তু সবার হয় না আবার। আচ্ছা, মানসিক সুস্থতার সঙ্গে পিএমএস এর কোনো সম্পর্ক আছে কিনা এটা শুনবো। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। নাম হচ্ছে মিথিলা আর আমার বয়স 19 বছর। বলুন মিথিলা। লাস্ট 3 মাস থেকে আমার পিরিয়ড হচ্ছে না, তো আমি আগে যতবারই ডাক্তার দেখিয়েছি ততবার আমাকে নরমেস নামের একটা ওষুধ দেওয়া হয়েছে, খেয়েছি, তারপর হয়েছে, কিন্তু মানে এখন আর হচ্ছে না 3 মাস ধরে। তাই আর ডক্টরের সাথে কথা বলার পরে উনি যেতে বলেছিলেন হসপিটালে, এখন যেহেতু যাওয়া সম্ভব না তাই কল দিয়েছি। আচ্ছা, ডাক্তার মেঘলা সরকার, আমরা নিশ্চয়ই এটার উত্তরটা শুনবো, কিন্তু তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসছি। দর্শক, সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমরা আজকে আলোচনা করছি পিরিয়ড ও মানসিক অবসাদ নিয়ে। আমার সাথে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার মেঘলা সরকার। ডাক্তার মেঘলা সরকার, আমাদের একজন দর্শক মিথিলা ফোন দিয়েছেন যে তার বয়স 19 বছর এবং 3 মাস ধরে তার পিরিয়ড হচ্ছে না, ওষুধ খেয়েও কাজ হচ্ছে না, এখন সমাধান চাচ্ছেন। এটা আসলে গাইনোকোলজিস্ট, তার যে গাইনোকোলজিস্ট আছে সেটা তাকে যে চিকিৎসা দিবে সেটাই তার নিতে হবে আর কি। আমি বলবো যে তার গাইনোকোলজিস্টের সাথে সে ফোনে যোগাযোগ করতে পারে যদি তার অ্যাক্সেস থাকে।
আচ্ছা, আমি একটু জানতে চাই যে মানসিক সুস্থতার সঙ্গে একটা মানুষের যদি আগে থেকেই মানসিক কোনো ধরনের সমস্যা থেকে থাকে, সেইটা কোনোভাবে পিএমএস এর সাথে সম্পর্কিত হতে পারে কিনা? সেটা প্রথমত হলো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, হ্যাঁ, যদি হ্যাঁ। দেখা যায় তার পরিবারেও তার মানে মা বা তার অন্যান্যদেরও এরকম বা পরিচয় যে কোনো হয়তো বা মহিলা সদস্যদেরও যদি এরকম থাকে, তাহলে কিন্তু তার ভালনারেবিলিটিটা বেড়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে বেশি বেশি থাকে। আর আরেকটা হয় হলো যদি আপনি যেটা বললেন আগে থেকেই যদি তার কোনো রকমের সাইকিয়াট্রিক প্রবলেম থাকে, সাইকিয়াট্রিক প্রবলেম মানে ধরেন তার একটু অ্যাংজাইটি প্রবলেমটা বেশি আছে বা ডিপ্রেসিভ একটু তার ট্রেট আছে, হুম, তো সেক্ষেত্রে কিন্তু তাদের সম্ভাবনাটা বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে তার ব্যক্তিত্বের গঠনটাও অনেকখানি ডিপেন্ড করে। যে অনেক সময় অনেক মেয়েরা যদি একটু বেশি ভালনারেবল হয়, হুম। তার একটু যেটা বললাম একটু অ্যাংজাইটি প্রোন হয় বা অ্যাডজাস্ট করার ক্ষমতাটাও তো যদি বেশি না থাকে, তাহলে তাদের মধ্যেও কিন্তু এই সংখ্যাটা বেশি থাকে। আচ্ছা, একই সমস্যা যদি পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে জিজ্ঞাসা করি তাহলে মানে সেটা কি আরো ভয়াবহ আকার ধারণ করে কিনা? হ্যাঁ, পোস্টপার্টামটাই বরং হলো প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম নিয়ে যেটা বললাম, যেটা হুম, নিয়ে হুম, হ্যাঁ থাকে এক ধরনের প্রবলেম গুলো আমাদের কাছে মেইনলি হলো পোস্টপার্টাম ডিপ্রেশন, কারণ সেটা অনেক বেশি সিভিয়ার পর্যায়ে হয়। হুম, পোস্টপার্টাম মানে প্রসব পরবর্তীকালীন কিন্তু নারীদের হলো বেশ কিছু সমস্যার মধ্যে যায়। হুম, একটা হুম। হলো পোস্টপার্টাম ব্লু হয়। ব্লুটা হ্যাঁ। হলো মনে করেন ২-৩ দিন থাকে। ব্লুটাতে কিন্তু হঠাৎ করেই হলো তার একটা ক্রাইং স্পেল থাকবে, তার ভালো লাগবে না, খিটখিটে লাগবে, মন খারাপ লাগবে, হ্যাঁ? হুম, এবং হলো হয়তোবা একটু এখন ভালো আছে, আবার হলো কিছুক্ষণ পর অতটা ভাল লাগছে, আবার ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার থাকে। এবং এটা বলা হয় হলো যে হঠাৎ করে যে তার একটা বিরাট একটা স্ট্রেস গেল তার বডির মধ্যে দিয়ে। হুম, হুম, কিছু কিন্তু একটা বায়োলজিক্যাল একটা স্ট্রেসও গেল, হরমোনাল স্ট্রেস গেল। হুম, হুম। কাজে এই জায়গাটাতে অনেক সময় হঠাৎ করে অ্যাডজাস্ট করতে, মানসিকভাবে এটাকে মানিয়ে নিতে অনেক অনেক নারীর ক্ষেত্রে এটা হয়তোবা তার প্রবলেম থাকে। কাজে সেক্ষেত্রে তার পোস্টপার্টাম ব্লু থাকে এবং এই পোস্টপার্টাম ব্লুর কিন্তু তেমন কোনো চিকিৎসা নেই। আ চিকিৎসা আ নাই মানে এক্ষেত্রে কিন্তু ডাক্তার জাস্ট মেঘলা সাপোর্ট। সরকার নিশ্চয়ই এটা নিয়ে শুনবো পোস্টপার্টাম ব্লু নিয়ে। আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, হ্যাঁ, বলুন। আমার নাম সুমা, বয়স ৩৭, ৩ বছর ধরে থাইরয়েডের সমস্যা আছে। হুম, হুম, তো এখন এসে পিরিয়ড হয় তো ২ দিন থাকে, ২ দিন থাকার পরে আর কোনো সিমটম থাকে না। হুম, হুম। সেক্ষেত্রে আমার পিরিয়ড বন্ধ হওয়ার উপর কি করতে পারি? আচ্ছা, আপনার কি কোনো এই সময়টাতে আপনার কোনো ধরনের মানসিক সমস্যা হচ্ছে কিনা? না, না, না। আচ্ছা, ডাক্তার মেঘলা সরকার নিশ্চয়ই শুনেছেন আপনি। এই আমার মনে হয় একটু দর্শকদের জানিয়ে দেওয়া ভালো যে এটা আসলে কোনো মানসিক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা আসলে নিলে ভালো। হুম, কারণ এগুলা তো সবই হলো ফিজিক্যাল জায়গায় যাচ্ছে, তো উনি হুম, কিন্তু এই প্রশ্নের উত্তরও হলো গাইনোকোলজিস্ট দিবে, এটা কিন্তু আমি দিব না। হুম, হুম। এবং থাইরয়েডের সমস্যাগুলো ভালোমতো চিহ্নিত করে সেই সংক্রান্ত চিকিৎসা নিলে এই সমস্যাটা গাইনোকোলজিস্টের সাথে উনি হুম, কিন্তু হুম, যোগাযোগ করতে পারে। তবে এটাও ঠিক যে এই মুহূর্তে কিন্তু উনার যে সমস্যাটার মধ্যে ভুগছে, তো সেটা এখানে এখন একটা যেহেতু একটু ডিফারেন্ট সিচুয়েশন এর মধ্যে যাচ্ছি, আমরা করোনা সংক্রান্ত হুম, হুম, সমস্যার মধ্যে দিয়ে হুম, হুম, যাচ্ছি। তো এটার জন্য একটা বিরাট সমস্যা হবে না। তো আমি বলব একটু ১-১.৫ মাস অপেক্ষা করতে। বা ফোনে যদি কনসাল্ট করতে পারে সেটা ভালো। কারণ আমাদের হুম, এখন হাসপাতালে সে যদি যায় টেস্ট করতে হবে, অনেক কিছু হুম, করতে হুম, হবে। হুম, তো সেটা কিন্তু তার আবার করোনার ঝুঁকিটা বাড়িয়ে দিবে। ঝুঁকি কাজে এখানে বাড়িয়ে দিবে। রিস্ক বেনিফিট ইয়েটা দেখতে হবে। যদি হুম, হুম, ফোনে অ্যাক্সেস করতে পারে তাহলে সবচাইতে ভালো। হুম, আর হুম। এই এখন হলো কিন্তু হাসপাতালে যাবে, ডাক্তারের কাছে যাবে এমার্জেন্সি কারণে। এখন কিন্তু এই সাধারণ সমস্যাগুলোর জন্য যাবে না। আচ্ছা, পোস্টপার্টাম ব্লু নিয়ে বলছিলেন আপনি। তো পোস্টপার্টাম ব্লুর কিন্তু তেমন কোনো চিকিৎসা ছাড়াই হলো মানে ভালো হয়ে যায় এবং হুম, হুম, এক্ষেত্রে বলা হয় হলো সাপোর্ট এবং কেয়ার। হুম, যে হুম, ক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বার, বিশেষ করে হাসব্যান্ড, হ্যাঁ? হুম, সেখানে যদি তার প্রতি তার এক ধরনের সাপোর্টিভ থাকে, তার বাচ্চার ক্ষেত্রে বা তার বাচ্চাকে দুধ খাওয়ানোর বাইরে হলো অন্যান্য অংশে যদি বাচ্চার যে টেক কেয়ার সেটা যদি হলো অন্যান্যরা করে এবং কিছুটা হলো তার সাপোর্টিভ কথাবার্তা, হ্যাঁ? যে ঠিক হয়ে যাবে, এনকারেজ করা এবং হুম, সেটাও কিন্তু তাকে অনেকখানি এখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। হুম, আর হুম, কিছু হলো যায় হলো পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায় এবং হুম, হুম, পোস্টপার্টাম সাইকোসিস হয়। পোস্টপার্টাম ডিপ্রেশনের আগে সাইকোসিসটা আমরা বলি, হঠাৎ করেই কিন্তু দেখা যায় যে তার মানসিকভাবে একদমই হলো অনেক ক্ষেত্রে উল্টাপাল্টা আচরণ করে, হ্যাঁ? যে হুম, একেবারে আচরণগত দেখা যাচ্ছে যে সে অনেক সময় ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, হুম, হুম, এবং অনেক ধরনের হলো তার ভ্রান্ত ধারণার মধ্যে যাচ্ছে যে কেউ তার ক্ষতি করার চেষ্টা করছে, কেউ তাকে মেরে ফেলার চেষ্টা করছে এবং অস্বাভাবিক কিছু আচরণের মধ্যে দিয়ে যায়। এই অংশটা অতটা বেশি না। খুব একটু বেশিতে এটা অনেক সময় দেখা যায়, সেটা হলো পোস্টপার্টাম ডিপ্রেশন। পোস্টপার্টাম মানে প্রসব পরবর্তী বিষণ্ণতা। এটা কিন্তু অনেকদিন পর্যন্তই থাকে এবং সাধারণত বলা হয় যে মানে সন্তান হওয়ার ৪২ দিনের মধ্যেই হলো অনেক ক্ষেত্রে এই মানে এই ডিপ্রেশনটা অনেক ক্ষেত্রে দেখা দেয় এবং হলো ১ম এ হয়তো একটু মাইল্ড স্টেজে থাকে, কিন্তু ডিপ্রেশনটা এমনই হয় একদম খুব গভীর বিষাদে চলে যায়।
ডিপ্রেশনটা কিন্তু বেশ সিভিয়ার লেভেলে হয় এবং দেখা যায় যে বাচ্চার টেক কেয়ার করতে ইচ্ছা করে না, সারাক্ষণ ক্রাইং স্পেল হয়, সারাক্ষণ মনে হয় কান্না কান্না ভাব লাগে, তারপর তার কোনো কিছু করতেই তার ভালো লাগে না, কনফিডেন্সের জায়গাটা অনেক কমে যায়, কারণ সন্তান আসাটা যে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে, আনন্দের বদলে কিন্তু দেখা যায় যে তার মধ্যে একটা গভীর বিষাদ হচ্ছে, আর যেটা খুব ভয়ঙ্কর যে অনেক ক্ষেত্রে মায়েরা কিন্তু এক ধরনের ডিলিউশনে ভুগে। ডিলিউশন মানে একটা ভ্রান্ত ধারণা, মনে করে যে পৃথিবীটা সাংঘাতিক রকমের অন্ধকার, কঠিন, খুব খারাপ একটা অবস্থায় আছে এবং হলো যে এই যে সন্তান যে আসছে সে সম্ভবত সে একটা খুব খারাপ কিছু ফেস করবে, এতই খারাপ কিছু ফেস করবে, এর চেয়ে বেঁচে থাকার চেয়ে মানে এই জিনিসটা ফেস করাটা অনেক মানে আরো বেশি খারাপ। তো অনেক ক্ষেত্রে কিন্তু সন্তান হত্যার মতন ঘটনা ঘটে, যেটাকে আমরা ইনফ্যান্টিসাইড বলি, এবং এই ক্ষেত্রে ইনফ্যান্টিসাইড হলে কিন্তু তার কিছু দেখা যায় যে মানে 1 বছরের মধ্যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে এখানে কিন্তু এক্সাম পাওয়ারও সুবিধা আছে, মানে আইনগত ভাবে, যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল এবং সাইকিয়াট্রিক কন্ডিশন। তো সেটাও কিন্তু দেখবেন আপনারা মাঝে মাঝে পেপার পত্রিকায় হয় যে সন্তান মেরে ফেলছে, তো অনেক ক্ষেত্রে বাচ্চা হওয়ার আগে, এবং এক্ষেত্রে যদি ওষুধ কিন্তু এখানে ম্যান্ডেটরি চিকিৎসা। আচ্ছা, নিশ্চয়ই শুনবো ডাক্তার মেঘলা সরকার। আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ইসরাত বলছি ঢাকা থেকে। জি বলুন। জি, আমার বয়স 32। আমার 2 বছর আগে বেবি হয়, তো সেকেন্ড বেবি 2 বছর আগে সেকেন্ড বেবি হয়। প্রথম বেবি হওয়ার 2.5 বছরের মাথায় আমার সেকেন্ড বেবি হয়। তো সেকেন্ড বেবি হওয়ার পর থেকে আমি যখন প্রেগনেন্ট সেই সময় থেকে আমি মানসিকভাবে খুব মানে টেনশন করতাম, টেনশন, অতিরিক্ত টেনশন। এখন পর্যন্ত বাচ্চা হওয়ার পর থেকেই 21 দিনের পর থেকে প্রেশার হাই ছিল, অল টাইম মাথা চাপ ধরে থাকে, বুক চাপ ধরে থাকে, এটা অল টাইম, এবং আমার মনটা অল টাইম খারাপ থাকে, খিটখিটে থাকে, আমি অত্যন্ত খিটখিটে, বাচ্চাকেও মারতে সবসময়। আমরা বোধহয় বুঝতে পেরেছি, ধন্যবাদ। ডাক্তার মেঘলা সরকার। আচ্ছা, ওনার কিন্তু আগে থেকেই হলো একটু অ্যাংজাইটির সমস্যা ছিল, এবং যেহেতু যেটা আমরা বললাম যে যাদের আগে থেকে একটু অ্যাংজাইটির প্রবলেম থাকে বা একটু ডিপ্রেসিভ ট্রেট থাকে তাদের কিন্তু এই বাচ্চা হওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা অনেক ক্ষেত্রে বেশি পরিমাণে চলে আসে। তো ওনার মনে হচ্ছে যেটা যে তার অ্যাংজাইটি এবং ডিপ্রেশন দুটোই মিক্স সিমটম তার আছে। তো প্রথমত এই ক্ষেত্রে হলো কিন্তু শুধুমাত্র হলো কাউন্সিলিং করে উনি যেটা করতে পারে যে রেগুলার এক্সারসাইজ করতে পারে, প্রতিদিন 40 মিনিট একদম ঘাম ঝরিয়ে এক্সারসাইজ, আর একটা হলো একটু মেডিটেশন, অর্থাৎ হলো ব্রিদিং এক্সারসাইজ করতে পারে। ব্রিদিং এক্সারসাইজ মানে লম্বা করে শ্বাস নিয়ে আস্তে আস্তে করে শ্বাসটা বের করে দেওয়া। এই দুটাতে যদি আসলে তার দেখে যে এর মধ্যে অতখানি তার উপকার হচ্ছে না, অ্যাংজাইটিটা কমছে না, তাহলে কিন্তু একটু সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করা ভালো, কারণ খামাখা কিন্তু কোয়ালিটি লাইফ নষ্ট করার দরকার নেই, এবং সেক্ষেত্রে কিন্তু সাময়িকভাবে কিছুদিনের জন্য কিন্তু অ্যান্টিডিপ্রেসেন্ট লাগতে পারে, এবং এক্ষেত্রে কিন্তু অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে তার পুরোপুরি কিন্তু এই অবস্থা থেকে সে মুক্ত হয়ে যাবে। এবং অ্যান্টিডিপ্রেসেন্টে আমরা অনেক সময় ভয় পাই যে এটা বোধহয় সারা জীবন খেতে হবে বা আমরা বোধহয় ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে হবে বা প্রচুর বোধহয় সাইড এফেক্ট আছে, এটা কিন্তু আমাদের এক ধরনের খালি ভীতি। এটা কিন্তু বেশি দিনের জন্য আসলে খেতে হবে না, বিশেষ করে আর তো বেশি দিন খেতেই হবে না, এবং এটা কোনো ডিপেন্ডেন্স নাই। কিন্তু অ্যান্টিডিপ্রেসেন্ট আমাদের বেশিরভাগ সাইকিয়াট্রিক ওষুধ 2-1টা ছাড়া, আমাদের কিন্তু ঘুমের ওষুধটা ছাড়া আর কোনো ওষুধে আসলে ডিপেন্ডেন্স হয় না, এবং এটা কিন্তু বড় ধরনের কোনো সাইড এফেক্ট, এখন আমাদের হাতে অনেক রকমের অপশন রয়েছে, কাজেই মানে সাইড এফেক্ট গুলো এরকম করে লং টার্ম বা ইরিভার্সিবল সাইড এফেক্ট সেটা হওয়ার কিন্তু সম্ভাবনা কম। তো আমি বলবো ওনাকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ এবং মেডিটেশনের মধ্যে থাকতে, যদি না থাকে 1 মাস 2 মাস একটু সে দেখতে পারে 1 মাস, তারপরে কিন্তু সে মানে আমার মনে হয় না খেতে পারে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মেঘলা সরকার আজকে আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, সমাধান সূত্র এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।